কল্পনা যখন বাস্তবকে গ্রাস করে তখন ফেরার সব পথ বন্ধ হয়ে যায়। ২০ বছর আগে এক বর্ষণমুখর রাতে প্রখ্যাত লেখক অভ্র চৌধুরী তাঁর ড্রয়িং রুমে ১ কাপ গরম চা রেখে রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যান। আজ ২ দশক পর সেই অভিশপ্ত লেখকের বাড়িতে পা রাখল নীলু আর তার বন্ধুরা। সেখানে ধুলোর স্তূপে চাপা পড়া এক ডায়েরি আর এক জাদুকরি কলম পাল্টে দিল নীলুর জীবন। যে কলম দিয়ে যা লেখা হয় তা বাস্তবে ঘটে, কিন্তু এই ঐশ্বরিক ক্ষমতার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপ। প্রতিটি শব্দের বিনিময়ে নীলু কি তার নিজের আয়ু বিলিয়ে দিচ্ছে? আর কেনই বা তার প্রিয় বন্ধু রুদ্রর নাম সেই কালির মায়াজালে জড়িয়ে পড়ছে? অভিশপ্ত সেই কলম আর এক অমর লেখকের অসমাপ্ত পাণ্ডুলিপির রহস্য জানতে দেখুন আজকের বিশেষ কাহিনী, কালির মায়া, এক রহস্যময় লেখকের ডায়েরি। হ্যালো বন্ধুরা, গাইয়ুম ফ্যান্টাসি এর আজকের গল্পে আপনাদের স্বাগতম। আপনি যদি গল্প শুনতে ভালোবাসেন তাহলে আজই আমাদের চ্যানেল গাইয়ুম ফ্যান্টাসি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ গাইয়ুম ফ্যান্টাসি ফলো করুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। শহরের ব্যস্ততা যেখানে শেষ হয়েছে সেখান থেকে মাইলখানেক দূরে দাঁড়িয়ে আছে এক বিশাল একতলা বাড়ি। এক সময় হয়তো এর আভিজাত্য ছিল, কিন্তু এখন এটি আগাছা আর লতাপাতায় ঢাকা এক ভুতুড়ে অট্টালিকা। এলাকার মানুষ একে লেখকের বাড়ি বলে চেনে। লোকে বলে ২০ বছর আগে এক বর্ষণমুখর রাতে এই বাড়ির মালিক প্রখ্যাত লেখক অভ্র চৌধুরী রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যান। পুলিশ অনেক খুঁজেও তার কোনো চিহ্ন পায়নি। শুধু পাওয়া গিয়েছিল তার টেবিলের ওপর রাখা একটি অর্ধেক কাপ চা, যা তখনও হালকা গরম ছিল। আজ ২০ বছর পর আমি নীলু আর আমার ৩ বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম আমরা এই রহস্যের শেষ দেখে ছাড়ব। ভারী লোহার গেটটা ঠেলে যখন আমরা ভেতরে ঢুকলাম, এক ধরনের অদ্ভুত ঠান্ডা বাতাস আমাদের স্বাগত জানালো। চারদিকে ভ্যাপসা ধুলোর গন্ধ। আমরা ড্রয়িং রুমে ঢুকতেই টর্চের আলোয় দেখতে পেলাম আসবাবপত্রগুলো সাদা কাপড়ে ঢাকা, যেন এক একটা কফিন দাঁড়িয়ে আছে। হঠাৎ আমার পা গিয়ে ঠেকল একটা কাঠের পুরনো টেবিলের পায়ায়। টেবিলের ওপর ধুলোর মোটা স্তরের নিচে চাপা পড়েছিল একটা চামড়ায় বাঁধানো ডায়েরি। ডায়েরিটা হাতে নিতেই আমার শরীরে একটা অজানা শিহরণ খেলে গেল। এর পাতাগুলো হলদেটে হয়ে গেছে, কিন্তু লেখাগুলো এখনও পরিষ্কার। ডায়েরির প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা, কল্পনা যখন বাস্তবকে গ্রাস করে তখন ফেরার পথ বন্ধ হয়ে যায়। বন্ধুরা অন্য ঘরে ব্যস্ত থাকলেও আমি ডায়েরির পাতাগুলো উল্টাতে লাগলাম। অভ্র চৌধুরী লিখেছেন তিনি হিমালয়ের পাদদেশে এক সন্ন্যাসীর কাছ থেকে একটি প্রাচীন কলম উপহার পেয়েছিলেন। সেই কলমের বিশেষত্ব ছিল এটি দিয়ে যা লেখা হতো লেখক তা বাস্তবে দেখতে পেতেন। শুরুতে তিনি সুন্দর প্রকৃতি আর পাখির গল্প লিখতেন, আর পরদিন সকালে জানালার বাইরে ঠিক তাই দেখতেন। কিন্তু লোভ মানুষের সব ধ্বংস করে দেয়। লেখক চেয়েছিলেন তার শেষ উপন্যাসটিকে অমর করে রাখতে, তাই তিনি নিজের জীবনে এমন এক ট্র্যাজেডি আর অন্ধকারের গল্প লিখতে শুরু করলেন যা একসময় তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ডায়েরির মাঝের পাতাগুলোতে শুধু কাটাকাটি আর রক্তের দাগের মতো লাল কালির ছিটে। রাত যখন গভীর হলো, হঠাৎ একটা বিকট শব্দে আমাদের সবার বুক কেঁপে উঠল। ওপর তলার ঘরে কেউ যেন খুব দ্রুত পায়ে পায়চারি করছে। খট খট খট। আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। আমার হাতে থাকা ডায়েরিটা তখন কাঁপছে। আমি সাহস করে শেষ পাতাটা উল্টালাম। সেখানে কোনো তারিখ নেই, শুধু কাঁপা কাঁপা হাতে লেখা ছিল, সে এসেছে। আমি যা সৃষ্টি করেছি আজ সে আমাকেই নিতে এসেছে। যে আমার কলম কেড়ে নিয়েছে সে আমাকে মুক্তি দেবে না। ঠিক সেই মুহূর্তে আমার টর্চের আলোটা নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে আমি অনুভব করলাম আমার কাঁধের ওপর কেউ একটা বরফ শীতল হাত রেখেছে। বন্ধুদের ডাকতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। হঠাৎ টেবিলের ওপর একটা টিমটিমে মোমবাতি জ্বলে উঠল। আমি দেখলাম আমার সামনে এক বৃদ্ধ মানুষ বসে আছেন। তার চুল দাড়ি জট পাকানো, গায়ের চামড়া ফ্যাকাশে সাদা। তার হাতে সেই জাদুকরি কলমটা। তিনি আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, গল্পটা শেষ করতে হবে। ২০ বছর ধরে আমি এই শেষ বাক্যটার জন্য অপেক্ষা করছি। তিনি আমার হাতে কলমটা তুলে দিলেন। আমি দেখলাম ডায়েরির শেষ পাতায় লেখাগুলো নিজে থেকেই বদলে যাচ্ছে। সেখানে এখন আমার নাম লেখা। লেখক বললেন, তুমি এখন এই গল্পের নতুন চরিত্র। যদি বাঁচতে চাও তবে এমন কিছু লেখো যা এই অন্ধকারকে মুছে দেবে। আমি কাঁপা কাঁপা হাতে লিখলাম, আলো আসুক আর সব মায়া কেটে যাক। লেখার সাথে সাথে এক প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইতে শুরু করল।
ঘরের সব জানালা কপাট একসাথে আছড়ে পড়তে লাগলো। এক মুহূর্তের জন্য মনে হলো আমি মহাশূন্যে তলিয়ে যাচ্ছি। যখন চোখ মেললাম, দেখলাম আমি বাড়ির বাইরে ঘাসের ওপর শুয়ে আছি। ভোরের প্রথম আলো ফুটছে। বাড়িটা আগের মতোই দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতর থেকে সেই ভারী নিস্তব্ধতা উধাও। আমার হাতে সেই ডায়েরিটা আর নেই। আমি বন্ধুদের খুঁজে পেলাম, তারাও ঘটনার আকস্মিকতায় হতভম্ব। আমরা আর কোনোদিন সেই বাড়ির ত্রিসীমানায় যাইনি, কিন্তু আজও মাঝে মাঝে রাতে স্বপ্ন দেখি সেই ডায়েরির শেষ পাতায় আমার নামটা এখনো জলজল করছে। কে জানে, হয়তো গল্পটা এখনো শেষ হয়নি। ভোরের আলোয় ফিরে এলেও সেই ডায়েরির স্মৃতি নীলুকে তাড়া করে বেড়াতে লাগলো। কয়েকদিন পর থেকেই শুরু হলো এক নতুন উপদ্রব। নীলু লক্ষ্য করল, সে যখনই একা থাকে তার আশেপাশে কলমের খসখস শব্দ শোনা যায়। শুধু তাই নয়, তার পড়ার টেবিলের সাদা খাতায় সে কিছু না লিখলেও অদ্ভুত সব লেখা ফুটে উঠতে শুরু করেছে। সেই ঘটনার পর কেটে গেছে প্রায় 1 মাস। বন্ধুরা ভাবছে আমরা স্রেফ একটা হ্যালুসিনেশনের শিকার হয়েছিলাম, কিন্তু আমি জানি বাস্তবটা অন্যরকম। আমার ডান হাতের তর্জনীতে কলম ধরার জায়গায় একটা কালচে দাগ পড়ে গেছে, যেটা কিছুতেই মুছছে না। আর সবচেয়ে হলো, আমি না চাইলেও আমার স্বপ্নে সেই অভ্র চৌধুরী ফিরে আসছেন। তিনি কোনো কথা বলেন না, শুধু ইশারায় আমায় সেই জাদুকরী কলমটার কথা মনে করিয়ে দেন। এক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। টেবিল ল্যাম্পটা নিজে থেকেই জ্বলছে। আমি ধরফড় করে উঠে বসলাম। দেখলাম আমার ডায়েরির পাতায় নীল কালিতে লেখা হচ্ছে, গল্পের শুরু যেখানে, শেষও সেখানেই হতে হয়। তুমি কেবল মায়া কাটিয়েছ, কিন্তু শক্তিটা এখনো বন্দী। আমার হাত কাঁপতে লাগলো। আমি বুঝতে পারলাম সেই জাদুকরী কলমটা অদৃশ্য হয়ে গেলেও এর প্রভাব আমার ওপর রয়ে গেছে। আমি অনুভব করলাম আমার হাতটা নিজে থেকেই নড়ছে। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে দিয়ে লিখিয়ে নিচ্ছে। আমি লিখলাম, সে কোথায়? নিচ থেকে উত্তর ভেসে এল, মাটির নিচে, যেখানে আলো পৌঁছায় না। পরদিন সকালে আমি বন্ধুদের কাউকে কিছু না জানিয়ে আবার সেই লেখকের বাড়িতে ফিরে গেলাম। এবার আর ভয় নয়, এক অদ্ভুত নেশা আমাকে টেনে নিয়ে চলল। ড্রয়িং রুমে সেই টেবিলটা সরাতেই দেখলাম মেঝের একটা কাঠ আলগা হয়ে আছে। সেটা সরাতেই বেরিয়ে এল একটা সরু সিঁড়ি, যা নিচে অন্ধকার এক কুঠুরির দিকে চলে গেছে। হাতে টর্চ নিয়ে নিচে নামতেই দেখলাম ছোট একটা কামরা। সেখানে ধুলোর স্তূপে পড়ে আছে আসল কলমটি, এক কুচকুচে কালো কলম, যার ওপর খোদাই করা অদ্ভুত কিছু চিহ্ন। আমি কলমটা হাতে নিতেই পুরো ঘরটা কেঁপে উঠল। সেই বৃদ্ধ অভ্র চৌধুরীর কণ্ঠস্বর শুনতে পেলাম, তুমি এসেছো নীলু, এই কলম এখন তোমার রক্ত চেনে। এটা দিয়ে তুমি যা লিখবে তাই হবে, কিন্তু সাবধান, একটা ভুল শব্দ তোমাকে চিরতরে এই কাগজের পাতায় বন্দি করে ফেলবে। আমি বুঝতে পারলাম 20 বছর আগে অভ্র চৌধুরী আসলে হারিয়ে যাননি। তিনি নিজেই নিজের লেখা গল্পের জালে বন্দী হয়ে গিয়েছিলেন। এখন তিনি আমাকে সেই মুক্তির চাবিকাঠি বানাতে চাইছেন। কলমটা হাতে নিয়ে আমি স্থির করলাম, এই অভিশাপের শেষ আমাকেই করতে হবে। আমি কাঁপা কাঁপা হাতে সেই কুঠুরির দেয়ালেই লিখে দিলাম, এই কলমের সমস্ত ক্ষমতা এখন থেকে বিলুপ্ত হলো এবং এই বাড়িটি চিরতরে তার রহস্য নিয়ে মাটির সাথে মিশে গেল। লেখার শেষ বিন্দুটি দেওয়ার সাথে সাথেই এক বিকট কান ফাটানো শব্দ হলো। চারদিকের দেয়াল ধসে পড়তে শুরু করলো। আমি কোনো মতে দৌড়ে সেই সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম এবং টলতে টলতে গেটের বাইরে বেরিয়ে এলাম। পেছনে তাকিয়ে দেখলাম আস্ত বাড়িটা যেন তাসের ঘরের মতো ধসে পড়ছে। ধুলোর মেঘে ঢাকা পড়ে গেল অভ্র চৌধুরীর স্মৃতি। বাড়ি ফিরলাম এক বুক হালকা অনুভব নিয়ে, কিন্তু রাতে যখন ঘুমাতে গেলাম হঠাৎ লক্ষ্য করলাম আমার হাতের সেই কালচে দাগটা এখনো আছে, আর বালিশের পাশে পড়ে আছে সেই কালো জাদুকরী কলমটা। কলমের গায়ে খোদাই করা অক্ষরে লেখা ফুটে উঠল, গল্পের লেখক বদলানো যায়, কিন্তু গল্প কখনো মরে না। নীলু যখন বুঝতে পারল যে এই কলম থেকে মুক্তি পাওয়া অসম্ভব, তখন সে স্থির করল এই অতিপ্রাকৃত শক্তিকে সে ভয় পাবে না, বরং একে কাজে লাগিয়ে হারিয়ে যাওয়া সত্যগুলোকে সামনে নিয়ে আসবে। সেই রাতে বালিশের পাশে কালো কলমটা দেখে আমার শির দ্বারা দিয়ে হিংস্রোত বয়ে গেল, কিন্তু অদ্ভুতভাবে এবার আর আমি চিৎকার করলাম না, বরং এক ধীর স্থির মস্তিষ্কে কলমটা হাতে তুলে নিলাম। কলমের গা থেকে এক ধরনের মৃদু উষ্ণতা আমার হাতের তালুতে ছড়িয়ে পড়ল। আমি বুঝতে পারলাম এই কলম এখন আমার শরীরের অংশ। এটি কোনো সাধারণ জড় পদার্থ নয়, এটি একটি জীবন্ত সত্তা যা শব্দের অপেক্ষায় তৃষ্ণার্ত। পরদিন সকালে আমি বন্ধুদের সাথে দেখা করলাম না।
নিজের ঘরের দরজা বন্ধ করে বসলাম। আমি জানি অভ্র চৌধুরী এই কলম দিয়ে নিজের ট্র্যাজেডি লিখেছিলেন বলে তিনি ধ্বংস হয়ে গেছেন, কিন্তু আমি যদি অন্যের জীবনের অন্ধকার মুছতে পারি, আমি যদি বিচারহীন কোনো ঘটনার বিচার এই কলম দিয়ে লিখে ফেলি। আমি ডায়েরির পাতায় লিখলাম, শহরের পুরনো লাইব্রেরির পেছনের গলিতে যে অভাগা মেয়েটি 3 বছর আগে বিচার পায়নি, আজ রাতে সেই অপরাধীর স্বীকারোক্তি পুলিশ স্টেশনের সামনে কেউ ফেলে দিয়ে যাবে। লেখার সাথে সাথে আমার হাত থেকে এক ফোঁটা রক্ত কলমের কালির সাথে মিশে গেল। এক মুহূর্তের জন্য আমার মাথা ঝিমঝিম করে উঠল। আমি জানতাম না কি হতে যাচ্ছে, কিন্তু পরদিন সকালে খবরের কাগজে দেখলাম সেই কুখ্যাত অপরাধী নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছে এবং তার পকেটে পাওয়া গেছে এক অদ্ভুত চিরকুট, যা আমার হাতের লেখার মতো হুবহু মিল। আমি রোমাঞ্চিত হলাম। এই ক্ষমতা দিয়ে আমি পৃথিবীকে বদলে দিতে পারি। আমি একের পর এক লিখতে শুরু করলাম। দুর্নীতিবাজদের পতন, হারানো শিশুর ফিরে আসা, আর মানুষের মনের জমে থাকা দুঃখ মুছে ফেলার গল্প। কিন্তু প্রতিবার লেখার পর আমি অনুভব করছিলাম আমার শরীরের শক্তি কমে যাচ্ছে। আয়নায় তাকিয়ে দেখলাম আমার চোখের নিচের কালি গাঢ় হয়েছে এবং আমার গায়ের চামড়া কেমন যেন ফ্যাকাশে সাদাটে হয়ে যাচ্ছে, ঠিক সেই অভ্র চৌধুরীর মতো। এক রাতে আমি লিখছিলাম, হঠাৎ কলমটা থেমে গেল। কাগজের ওপর রক্তবর্ণের কালি ছড়িয়ে পড়তে লাগলো। আমি যা লিখছি তা আর হচ্ছে না, বরং কাগজ জুড়ে একা একাই ফুটে উঠতে লাগলো, তুমি জীবনের বিনিময়ে শব্দ কিনছো নীল। প্রতিটি সত্যের জন্য তোমাকে তোমার আয়ুর একাংশ দিতে হচ্ছে। এভাবে চললে আর 1 মাসও প্রতিটি সত্যের জন্য তোমাকে তোমার আয়ুর একাংশ দিতে হচ্ছে। ছায়া দেখতে এভাবে চললে আর 1 মাসও তুমি চলবে না। তিনি জানালার কাছে জানালার বাইরে একটা ছায়া দেখতে পেলাম। বৃদ্ধ অভ্র চৌধুরী জল, তিনি জানালার মাছের ওপাশ থেকে আমায় ইশারা করছেন, উত্তরাধিকার হিসেবে আমায় স্বাগত জানাচ্ছেন। তিনি কি আমায় সতর্ক করছেন এই কলম ব্যবহার করার হিসেবে আমায় স্বাগত জানাচ্ছেন? আমি যদি বাঁচতে চাই, আমি বুঝতে পারবে আমাকে এমন কলম ব্যবহার করার একটা চরম মূল্য আছে। আমার এই বোঝা আমি যদি বাঁচতে চাই, অথবা আমাকে এমন কাউকে খুঁজে বের করতে হবে যেখানে আমার এই বোঝা চিরঞ্জীব হয়ে থাকে, অথবা আমাকে এমন আমার অমর গল্প লিখতে হবে যেখানে লেখক সেদিন আমার সাথে লেখকের বাড়িতে গিয়েছিল। হঠাৎ আমার মনে পড়ল সেই বন্ধুদের কথা যারা সেদিন আমার সাথে লেখকের বাড়িতে গিয়েছিল। তোর আমার ফোনের স্ক্রিনটা জ্বলে কাল রাতে স্বপ্নে বেস্ট ফ্রেন্ড একটা অন্ধকার ঘরে বসে নীলু লাল কালিতে আমার নাম লিখছিস। কাল রাতে স্বপ্নে দেখলাম তুই একটা অন্ধকার ঘরে বসে লাল কালিতে আমার নাম লিখছিস। রুদ্রকে এই গল্পের জালে জড়িয়ে ফেলছি। আমার হাত নাকি কলমটা নিজেই, আমি কি নিজের অজান্তেই শিকার হিসেবে গল্পের জালে জড়িয়ে ফেলছি, নাকি কলমটা নিজেই রুদ্রকে তার পরবর্তী শিকার হিসেবে বেছে নিয়েছে? আমি রুদ্রর মেসেজটার দিকে তাকিয়ে রইলাম। আমার আঙুলগুলো কাঁপছে। কলমটা টেবিলের রুদ্রর মেসেজটার দিকে তো আমার মনে হচ্ছে ওটা আমার আঙুলগুলো আমার দিকে তাকিয়ে আছে। কলমটা টেবিলের উপর রাখা লিখলাম, কিন্তু আমার মনে হচ্ছে ওটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। শুধু সাবধানে, আমি রুদ্রকে লিখলাম, ফোনটা পাশে রেখে আমি জানালা দিয়ে বাইরের অন্ধকারে শুধু সাবধানে থাকি। দূরে সেই পুরনো বাড়িটার পাশে রেখে আমি জানালা দিয়ে বাইরের অন্ধকারে আমি তাকালাম। অভ্র চৌধুরী সেই পুরনো বাড়িটার ধ্বংসাবশেষ আবছা ডগায় বন্দী হয়ে আছেন। আমি জানি, আর আমি অভ্র চৌধুরী হয়তো এক নতুন মহাকাব্য আমার কলমের ডগায় বন্দী হয়ে আছেন। আর ডায়েরির আমি হয়তো এক নতুন মহাকাব্যের গল্পের কয়েকটা লাইন মাত্র, শেষটা সব আমি ডায়েরির এক কোণে ছোট করে লিখে রাখলাম। কলম এবার আমাকে সুন্দর হলেও শেষটা সব সময় লেখকের হাতে থাকে। শীতল হয়ে দেখা যাক, কলম এবার আমাকে চলে নিয়ে নিভে গেল। ঘরটা হঠাৎ অন্ধকারের মাঝে শুধু কলমের নিবটা একবার জ্বলে উঠে নিভে গেল। আমি জানি অন্ধকারের মাঝে শুধু কলমের নিব থেকে একটা রক্তিম আভা বের হচ্ছে, একটা প্লট দাঁড়িয়েছে। আমি জানি নীলু কি খেলাটা কেবল নিজেকে বাঁচাতে পারবে, না খুবই চমৎকার মায়াজালে জড়িয়ে পড়বে তা জানার পর্যন্ত নিজেকে বাঁচাতে পারবে, নাকি রুদ্র এই মায়াজালে জড়িয়ে পড়বে তা জানার অপেক্ষায় রইলাম।